আজকের গল্প ছিন্নমস্তার অভিশাপ, দ্বিতীয় পর্ব। Listen. Welcome to Nil Radio. গল্প শেষ হয়ে গেছে ভেবেছিল সবাই। মূর্তি উদ্ধার হয়েছে, চোরেরা ধরা পড়েছে, রাজবাড়ি শান্ত হয়েছে। কিন্তু ফেলে রাখা আগুনের ভিতর কয়লা যেমন থাকে, শিবরতনের রাজবাড়িতেও শান্তির নিচে লুকোনো ছিল ঝড়। ফেলুদা, তোপসে আর জটায়ু কলকাতায় ফিরে আসার ঠিক 5 দিন পর এক সন্ধ্যায় হঠাৎ রাজবাড়ি থেকে ফোন আসে। ফোনের ওপারে জয়ন্ত সিংহ রায়ের কাঁপা কণ্ঠ। মিত্তির মশাই, উদ্ধার করা মূর্তিটা আবার অদৃশ্য। ফেলুদা গভীর গলায় বলল, আমি কাল সকালেই রওনা দিচ্ছি। জটায়ু তখনই বুক চেপে ধরে বসে গেল। মূর্তি নিজে নিজে হাঁটলো নাকি? তোপসে হেসে বলল, তোমার মাথায় হাঁটবে আগে। শিবরতন এবার আরো বেশি নিস্তব্ধ। রাজবাড়ির সামনে দুটো মশাল জ্বলছে, জরা জীর্ণতার, ভয়ের এক অদ্ভুত ছবি। জয়ন্ত সিংহ রায় দেখা করতেই বললেন, মূর্তি ঠিক মতোই সিন্ধুকে বন্ধ ছিল, পাহারাদার ছিল 2 জন। কিন্তু ভোরে দেখি তালা অক্ষত, আর আর ভেতরটা ফাঁকা। ফেলুদা সঙ্গে সঙ্গে সিন্ধুক পরীক্ষা করল। তালা ভাঙা নয়, কিন্তু তালার মধ্যে ভেতর থেকে আঁশ আটকানো। ফেলুদা বলল, ভেতর থেকে খুলেছে কেউ, অথবা কিছু। জটায়ু ফ্যাল ফ্যাল করে তাকালো। আপনি বলতে চাইছেন মূর্তি জীবন্ত? ফেলুদা হেসে বলল, আরে না, কেউ খুব বুদ্ধি খাটিয়েছে। রাজবাড়িতে এবার নতুন 3 জন দেখা গেল। 1, ডক্টর নন্দলাল সেন, প্রাচীন মূর্তি বিশেষজ্ঞ, অত্যন্ত ভদ্র, কিন্তু চোখে অদ্ভুত তীক্ষ্ণতা। নাম্বার 2, রাজবাড়ির নতুন প্রহরী ভজহরি। রাতের অন্ধকারেই নাকি সে মূর্তির ছায়া দেখেছে। নাম্বার 3, রুদ্র সিংহের বড় ভাই বিরাট সিংহ। আগের ঘটনার পর ভাই গ্রেপ্তার হয়েছে, তাই সে এসেছে সম্মান বাঁচাতে। কিন্তু তার আচরণ খুবই সন্দেহজনক। ফেলুদা লক্ষ্য করল, বিরাট সিংহ বারবার কথা ঘোরাচ্ছে, আর ডক্টর সেন মূর্তির ইতিহাস শুনে অদ্ভুত হাসছে। জয়ন্ত সিংহ রায় বললেন, মূর্তির পিঠে একটা অদ্ভুত দাগ ছিল, পুঁথিতে লেখা ওটা আসলে দ্বিতীয় গুপ্ত সংকেত, যা মূর্তি উদ্ধার না হলে বোঝা যেত না। ফেলুদা গভীর মনোযোগে শুনলেও এখন পরিষ্কার, প্রথম গুপ্তধনী শেষ নয়। পূর্বপুরুষ আরো বড় কিছু লুকিয়ে গিয়েছিলেন। তোপসে বলল, মানে আবার নতুন গুপ্তধন? ফেলুদা বলল, তার থেকেও বেশি। আমাদের ধরে নিতে হবে দ্বিতীয় এক দল প্রথম দলের আগেই ছিল। রাত 3টে হঠাৎ রাজবাড়ির পূর্ব দিক থেকে ধাতব শব্দ। ফেলুদা টর্চ নিয়ে ছুটে গেল। পুরনো শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে ভজহরি, থরথর করে কাঁপছে। বাবু, মূর্তিটা মন্দিরের সামনে দাঁড়িয়েছিল। তোপসে টর্চ ফেলতেই দেখা গেল মাটিতে মূর্তির পায়ের ছাপের মতো দাগ। জটায়ু বলল, ও হাঁটছিল নাকি? ফেলুদা মাটি থেকে দাগ তুলল। এটা পায়ের ছাপ নয়, কেউ মূর্তির মতো কাঠের ছাঁচ দিয়ে ছাপ বানিয়েছে। ফেলুদা ভূগর্ভস্থ দালানে আবার গেল। আগের মানচিত্র পাওয়ার জায়গা এবার আরো অদ্ভুত লাগলো। মেঝেতে আঁকা অস্পষ্ট বৃত্ত, দেওয়ালে খোঁচাখুচি। এক কোণে পড়ে আছে একটি লোহার বাক্সের ভাঙা হ্যান্ডেল। ফেলুদা বলল,
এটা নতুন জিনিস, মানে কেউ নিচের লুকোনো ঘরে কিছু খোঁজার চেষ্টা করছে। তোপসে বলল, দ্বিতীয় গুপ্তধন কি এখানেই? ফেলুদা বলল, সম্ভব। আর মূর্তির পিঠের দাগটা তার চাবি। ফেলুদা তদন্ত করতে গিয়ে বিশাল একটি তথ্য পেল। সে সিন্দুকটি যা থেকে মূর্তি অদৃশ্য হয়েছিল, তার তালা দুদিক থেকেই খোলা যায়, কিন্তু সেটি কেউ জানত না, শুধু একজন ছাড়া। আর সে হলেন ডক্টর নন্দলাল সেন। জয়ন্ত বললেন, তালা ওকেই দেখাতে দিয়েছিলাম। ফেলুদার মাথায় সব পরিষ্কার হয়ে গেল। পরদিন রাতে ফেলুদা চুপচাপ অনুসরণ করছিল ডক্টর সেনকে। সে হেঁটে চলে গেল ওই পুরনো বাগানের দিকে। সেখানে বটগাছের নিচে মাটি খুঁড়তে খুঁড়তে সে বিড়বিড় করছে। প্রথম মূর্তির ভেতরে শুধু পথ ছিল, আসল জিনিস তো দ্বিতীয় খোপে। হঠাৎ ফেলুদা টর্চ ধরল। তাহলে আপনি দুটো গুপ্তধনের কথা আগেই জানতেন? ডক্টর সেন চমকে গেল। ছুরি বের করে ফেলুদার দিকে এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই বিরাট সিংহ চিৎকার করে বলল, ও মূর্তি আমাদের পরিবারের। ওটা ওটা আমি নেব। দুজনই ফেলুদার দিকে ধেয়ে আসছিল, কিন্তু জটায়ু হঠাৎ কোথা থেকে এসে চিৎকার করে বলল, থামো, নাহলে আমার বইতে তোমাদের দুজনকেই ভিলেন বানিয়ে দেব। তোপসে দৌড়ে গিয়ে লাঠি দিয়ে ডক্টর সেনের হাতের চুড়ি ফেলে দিল। পুলিশ এসে দুজনকেই ধরল। বিরাট সিংহ ও ডক্টর সেন মাটির নিচে খুঁজছিল একটি লোহার বুক। ফেলুদা খুঁড়ে বের করলো একটি দৃষ্টিনন্দন কৌটো। তার ভেতরে রাজবংশের সবচেয়ে প্রাচীন ছিন্নমস্তা তাম্রফলক, যা দেবীর আসল ইতিহাস ও ধর্মীয় তত্ত্ব বহন করে। এটা ছিল অমূল্য এবং প্রত্নতাত্ত্বিক সম্পদ। জয়ন্তবাবু বিস্ময়ে বললেন, এটাই ছিল আসল পারিবারিক ঐতিহ্য, যেটা আমার পূর্বপুরুষ মৃত্যুর আগের রাতে লুকিয়েছিলেন। ফেলুদা বলল, কারো লোভ আবারও রাজবাড়ি বিপদে ফেলছিল। সব শান্ত হলে ফেলুদা বলল, প্রথম গুপ্তধন ছিল লোভীদের ঠকানোর জন্য। দ্বিতীয় গুপ্তধন, যা সত্যিকারের মূল্যবান, ছিল বুদ্ধিমানদের পরীক্ষার মতো।